আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আজকে আমরা অনার্স প্রথম বর্ষের জন্য ভিডিও লেকচার নিয়ে আসছি। তো অনার্স প্রথম বর্ষের নন মেজর যারা আছেন তাদের জন্য যে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সটা রয়েছে সেই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আমি চেষ্টা করব ধাপে ধাপে এই চ্যাপ্টার বাই চ্যাপ্টারের থিওরিগুলো বা থিওরাম এবং এক্সাম্পলগুলো আপনাদেরকে সহজে উপস্থাপন করার জন্য। তো আপনারা আশা করি ভিডিওগুলো দেখলে খুব উপকৃত হবেন। তো আজকে আমরা ফান্ডামেন্টালের প্রথম অধ্যায়ের যেই রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী থেকে আমরা দেখব যে প্রথমে আমরা বাস্তব সংখ্যা কি সেটা দেখব, তারপরে তাদের যে স্বীকার্য সেগুলো আজকে আমরা সলভ করব। তো ফার্স্টেই আমরা একটু খেয়াল করি, আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে কিন্তু অনেকেই জানি যে সেই বাস্তব সংখ্যা আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি এবং ইন্টারমিডিয়েটেও আমরা এই বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা পড়েছি। তো মোটামুটি আমাদের একটা আইডিয়া বা ধারণা আছে। তারপরও আমি একটু আপনাদেরকে শুধু বাস্তব সংখ্যার যেই শ্রেণীবিন্যাসটা বা চার্ট সেটা আমি একটু দেখিয়ে দিই, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো খেয়াল করুন, আমরা কিন্তু ফার্স্টেই জানি যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা থেকে আমরা দুইটা সংখ্যা পাই। সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আমরা যদি মূলদ সংখ্যাকে কিউ সেট, মূলদ সংখ্যার সেট কিউ দ্বারা প্রকাশ করি এবং অমূলদ সংখ্যার সেট কিউ প্রাইম দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে আমরা রিয়েল নাম্বার থেকে দুইটা নাম্বার পাইতেছি। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, আমি আপনার সিম্বলগুলো ইউজ করতেছি, বাংলায় লিখতেছি না, আপনারা আশা করি বুঝতে পারবেন। আবার আমরা কিন্তু জানি যে মূলদ সংখ্যা থেকে আবার দুইটা সেট সংখ্যার সেট বার হয়। আমরা জানি যে দুইটা সংখ্যা হয়, একটা হচ্ছে কি আমরা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখে দিলাম। আর আমরা ভগ্নাংশ সংখ্যার সাথে যে আমরা জানি আরেকটা সংখ্যা হয় কি পূর্ণ সংখ্যা। ওকে, তো পূর্ণ সংখ্যার যে সেট সেটা আমরা জানি কি জেড। ওকে, তো পূর্ণ সংখ্যার সেট আমরা জেড নিলাম এবং আমরা এই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস থেকে আবার জানি যে পূর্ণ সংখ্যা আবার আমার কিছু শ্রেণীতে ভাগ আছে। সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, সেটা ভাগ আছে। প্রথমে আমরা জানি যে পূর্ণ সংখ্যার যেই ঋণাত্মক সংখ্যাগুলো আছে, ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা জানি। অর্থাৎ আমি যদি একটু সামারাইজ করি, দেখুন যে রিয়েল নাম্বার থেকে দুইটা সংখ্যা পাই আমরা, মূলদ এবং অমূলদ। সেখানে অমূলদ সংখ্যার আর কোনো শ্রেণীবিন্যাস নাই। আমরা এখানে মূলদ সংখ্যার দুইটা শ্রেণীবিন্যাস পাই, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যার আবার দুইটা শ্রেণীবিন্যাস, পূর্ণ সংখ্যার আবার শ্রেণীবিন্যাস আমরা জানি যে সেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরো বা শূন্য থাকে। তো এই মোটামুটি একটা বাস্তব সংখ্যার যেই শ্রেণীবিন্যাস আমরা চাইলে একটু দেখে নিতে পারি। এখন আমরা কি করব, এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার এই যে যতগুলো আমরা সংখ্যা দেখলাম, এগুলো নিয়ে বিভিন্ন সময়ে গণিতবিদরা অনেক রিসার্চ এবং স্টাডি করেছে, চর্চা করেছিল। তার মধ্যে তারা দেখতে পেল যে একটু খেয়াল করুন যে আমরা কিন্তু 1 + 1 = 2 এটা আমরা জানি, কিন্তু কিভাবে এটা যে 1 + 1 2 কীভাবে হলো। এবং আমরা যদি এটাও চিন্তা করি যে 2 + 3 = 5, আমরা যদি এছাড়াও আরেকটা চিন্তা করতে পারি, তারপরে সেটা হচ্ছে কি, ধরুন আমি নিলাম যে 7 + 3 = 10। তাহলে এই যে আমরা সংখ্যাগুলো যোগ করি প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে, সেক্ষেত্রে দেখুন এখানে এই যে 1 এবং 1 এই যে মাঝখানে যোগ করেছি, এই দুইটা কিন্তু রিয়েল নাম্বার। 1 এবং 1 কিন্তু কি আমার রিয়েল নাম্বার। ওকে, তো দুইটা রিয়েল নাম্বার যোগ করার পর যদি আমি যেই রেজাল্টটা পাই, সেটাও কিন্তু একটা কি রিয়েল নাম্বারের সদস্যই, অর্থাৎ সেও একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে
বাস্তব হইতেছে। এটা কেন কেন দুইটা সংখ্যাকে আমরা যোগ করলে বাস্তব সংখ্যাকে যোগ করলে আমরা বাস্তব পাবো? এটার আসলে প্রমাণ বা প্রুফ নাই, যেই কারণে বিজ্ঞানীরা বা গণিতবিদেরা কি করেছে যে তারা বলেছিল যে তাহলে আমরা এটাকে কি বলবো, স্বীকার্য হিসাবে বা স্বীকার করে নিব যে আসলে দুইটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা যোগ করলে একটা বাস্তব সংখ্যায় পাওয়া যাবে, আবার দুইটা বাস্তব সংখ্যা বিয়োগ করলেও আমরা বাস্তব সংখ্যাই পাবো। ঠিক আছে, তো এইটাও একটা স্বীকার্যের মধ্যেই পড়বে। আবার আমরা যদি একটু খেয়াল করি যে মনে করুন এবার আমরা যদি একটু গুণ করি দুইটা বাস্তব সংখ্যা সম্পর্কে, 3 × 2 দুইটা রিয়েল নাম্বার আমরা গুণ করলে পাই 6, অর্থাৎ এই দুইটা রিয়েল নাম্বার গুণ করলে আমরা আরেকটা রিয়েল নাম্বার পাইতেছি। তাহলে বোঝাই গেল যে রিয়েল নাম্বারের যোগ, দুইটা রিয়েল নাম্বার গুণ করলেও আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার পাই। এখন এই যে এইগুলা আমরা কি করব, প্রমাণের কিছু নাই, আসলে 3 গুণ 3 এইটা যে দুইটা রিয়েল নাম্বার, 6 একটা রিয়েল নাম্বার, এটা করলে যে রিয়েল নাম্বার, দুইটা রিয়েল নাম্বারের গুণফল করলে যে একটা রিয়েল নাম্বার পাওয়া যায়, সেটা প্রমাণ কি? আসলে প্রমাণটা নাই, যার কারণে আমরা কি করব, এটা স্বীকার্য আমাদের গণিতবিদরা দিয়ে গেছে। আমরা এই স্বীকার্যগুলো আজকে দেখব। তো এই স্বীকার্যগুলো অনার্স যারা প্রথম বর্ষে আছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই স্বীকার্যগুলো প্রায় এসে থাকে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করি আপনারা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এই যে বাস্তব সংখ্যা যে নিলাম, সেই বাস্তব সংখ্যার 4টা স্বীকার্য আছে। 4টা স্বীকার্যের মধ্যে প্রথম স্বীকার্য হচ্ছে সম্প্রসারণ স্বীকার্য, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ফিল্ড স্বীকার্য, তৃতীয় নাম্বারটা হচ্ছে ক্রম স্বীকার্য এবং চতুর্থ নাম্বারটা হচ্ছে সম্পূর্ণতা স্বীকার্য। তো আমরা কি করব, এই 4টা স্বীকার্যের মধ্যে আমরা শুধু 2টা স্বীকার্য নিয়ে আমরা আলোচনা করব আজকে। সেটা হচ্ছে কি ফিল্ড স্বীকার্য এবং আরেকটা হচ্ছে ক্রম স্বীকার্য। তো প্রথমে যদি আমি ফিল্ড স্বীকার্য নিয়ে কাজ করি, বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য, ওকে, অথবা ফিল্ড এক্সিম। তো বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য আমরা যদি লিখি, বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। আচ্ছা, আমার হাতে লেখা খুবই বাজে, তার জন্য একটু দুঃখিত। আশা করি আপনারা এটা একটু নিজেদের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা ফিল্ড স্বীকার্যের মধ্যে প্রথমে এই ফিল্ড স্বীকার্য আবার 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিল্ড স্বীকার্য, বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্যের যোগের স্বীকার্য, আর একটা হচ্ছে গুণের স্বীকার্য। তো প্রথমে আমরা একটু যোগের স্বীকার্য নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা যদি বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা ফিল্ড স্বীকার্যের যোগের যে স্বীকার্যটা আছে, আমরা একটু লিখে দিই যে যোগ স্বীকার্য, যোগের বা যোগ স্বীকার্য ওকে। এখন এই যে যোগ স্বীকার্য, সেই যোগ স্বীকার্যের মধ্যে প্রথম যেই স্বীকার্যটা, আমি যদি সেটারে সিম্বল এ নেই, এ বলতে হচ্ছে অ্যাডিশনাল বা যোগ, সেই ক্ষেত্রে এ। প্রথম যে স্বীকার্যটা A1, সেক্ষেত্রে আমরা আবদ্ধতা বিধি সম্পর্কে আজকে আমরা জানবো। তো আবদ্ধতা বিধি সম্পর্কে যদি জানতে চাই, সেক্ষেত্রে আমাদের আবদ্ধতা বিধিতে কি বলতে চাচ্ছে, আবদ্ধতা বিধি যেমন আমরা একটা কাজ করি, আমাদের কাছে যদি 3টা এরকম মার্বেল থাকে, ওকে, 3টা মার্বেল হচ্ছে মনে করুন কালো, প্লাস আমাদের কাছে যদি 2টা হোয়াইট মার্বেল থাকে, তাহলে আমি যদি এই 5টা মার্বেল, এই 3টা কালো মার্বেল এবং 2টা সাদা মার্বেলের যদি আমি একটা বাটিতে রাখি, তাহলে ব্যাপারটা কি হলো, তারা একটা জায়গায় আবদ্ধ হয়ে গেল না? এটা আসলে যদিও ওই যে প্রাথমিক গণিত বইয়ে যে এরকম থাকে 1 2 3 4 এর ক্লাসের, তো আমি একটু চাইতেছি সহজভাবে বোঝানোর জন্য। 3টা মার্বেল কালো বল এবং 2টা সাদা মার্বেল বা বল আমি যদি একত্রে করে
যোগ করে একটা মানে এক জায়গায় রাখি, তাহলে তারা কিন্তু একটা ক্লোজ হয়ে গেল বা আবদ্ধ হয়ে গেল। তাহলে এই যে আবদ্ধ, সেই ব্যাপারটা অবশ্যই আমি একটা কি দেখতে পেতেছি, যে তাদেরকে একটা জায়গায় আবদ্ধ করা হচ্ছে যোগের মাধ্যমে অথবা গুণের মাধ্যমে হতে পারে, সেটা সমস্যা নেই, কিন্তু আমরা যে এক স্থানে আনতেছি সেটাই হচ্ছে আবদ্ধতা। এই এই স্বীকার্য অনুযায়ী আমরা কি করব, আবদ্ধতা বিধিটা খেয়াল করব। দেখুন আমরা জানি ফর অল এ কমা বি হয় যদি বিলংস টু রিয়েল নাম্বার হয়, ফর অল এ কমা বি বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ যদি এ আর বি সকল যদি বাস্তব সংখ্যার শ্রেণী বা সদস্য বা উপাদান হয়, তবে আমরা লিখতে পারি যে এ প্লাস বি বিলংস টু রিয়েল নাম্বার। অর্থাৎ একটু আগে যে আমি এই যে বাটির আর মার্বেলের ব্যাপারটা দেখিয়েছিলাম, যে এই যে দুইটা এখানে আমরা কিন্তু অনেক সকল যে রিয়েল নাম্বার, তার জন্য শুধু আমি এ আর বি চিন্তা করছি, সেই দুইটা রিয়েল নাম্বারকে যদি আমি যোগ করি তাহলে তারাও একটা কি হয়ে যায়, রিয়েল নাম্বার হয়ে যায়। আর এই যে দুইটা রিয়েল নাম্বারকে আমি কি করলাম, যোগ করলাম, এইটাই হচ্ছে তাদেরকে আবদ্ধ করা হলো, অর্থাৎ এটাই আবদ্ধতা বিধি। এবার আমরা কি করতে পারি, আমরা নিতে পারি যে সংযোজন বিধি, অর্থাৎ সংযোজন বিধিতে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু রিয়েল নাম্বার হলে আমরা তিনটার জন্য লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। ওকে, এখন দেখুন আমরা বলছি যে সংযোজন, অর্থাৎ আমরা কি করব, সংযোজন করব। মনে করুন আমার কাছে দুইটা ব্ল্যাক মার্বেল এবং এটা একটু হোয়াইট নেই, দুইটা ব্ল্যাক মার্বেল এবং তিনটা হোয়াইট মার্বেল। আমি কি করলাম, আমি ফার্স্টেই দুইটা হোয়াইট মার্বেল আর দুইটা ব্ল্যাক মার্বেল একত্রে করলাম, আর আরেকটারে আমি সাইডে রাখলাম। ওকে, আবার আমি কি করলাম, তিনটা হোয়াইট মার্বেল এবং একটা ব্ল্যাক মার্বেলকে আমি একত্রে রাখলাম, একটা ব্ল্যাক মার্বেলকে আমি সাইডে রাখলাম। এই যে ব্যাপারটা, আমি কিন্তু এই একটা ব্ল্যাককে তিনটা হোয়াইটের সাথে সংযোগ করলাম, আবার দুইটা হোয়াইট মার্বেল এবং দুইটা ব্ল্যাক মার্বেলকে আমি সংযোগ করলাম এবং একটাকে আমি পাশে রাখলাম। এই যে ব্যাপারটা, এইটা আমি এখন এইখানে করতে পারি না। দেখুন আমি এই বি ব্যাপারটাকে এ আর বি এর সাথে যোগ করলাম, অর্থাৎ বিটাকে আমি এর সাথেই নিলাম এবং বিটাকে আমি পরবর্তীতে সি এর সাথে নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা একটু খেয়াল করব যে এককের অস্তিত্ব বিধি, A3 এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি আসলে কি? এককের অস্তিত্ব বিধি বলতে চাইতেছে যে আপনার কাছে একটা রিয়েল নাম্বার আছে, মনে করুন আমার কাছে একটা মার্বেল, যেই হোয়াইট মার্বেল আছে বা একটা ব্ল্যাক মার্বেল দিই, আমরা একই ব্যাপার, আমার কাছে একটা ব্ল্যাক মার্বেল আছে। আমি যদি এই মার্বেলটার সাথে এমন একটা উপাদান বা বস্তু রাখি যেইটার যোগফল শুধু ব্ল্যাক মার্বেলটাই থাকবো, তাহলে আসলে কি হবে? তার মানে বুঝাইতেছে এইটার সাথে আমি আসলে কোনো কিছুই যোগ করতে পারবো না, কোনো মার্বেলই রাখতে পারবো না, অর্থাৎ এই টোটালটা জিরো হবে। ফলে জিরো দিয়ে যদি আমি শুধু ব্ল্যাক মার্বেলের সাথে যদি জিরো মার্বেল রাখি, তাহলে শুধু একটাই ব্ল্যাক মার্বেল থাকতেছে। ফলে এই যে ব্ল্যাক মার্বেলের যে একক অস্তিত্ব, তার যে একটা অস্তিত্ব, সেই অস্তিত্বটা বজায় থাকতেছে। ফলে আমরা কিন্তু এককের অস্তিত্ব বিধি আমরা এই ব্যাপার থেকে আমরা একটু কি করব, লিখতে পারি যে দেয়ার এক্সিস্ট, এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট জিরো বিলংস টু রিয়েল নাম্বার, যেন, অর্থাৎ যদি বাস্তব সংখ্যার একটা উপাদান যদি জিরো হয়, তাহলে যেন
তাহলে যেন আমরা কি করতে পারি, a প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস a ইকুয়ালস টু a। দেখুন তো আমি একটু আগে যেই ব্যাপারটা বুঝাইলাম যে একটা মার্বেলের সাথে আমি এমন একটা উপাদান রাখবো যার কারণে শুধু ওই মার্বেলটাই থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার 0 মার্বেল রাখতে হবে, মানে কোনো মার্বেলই আমি রাখতে পারবো না। সেক্ষেত্রে আমার কাছে যদি একটা রিয়েল নাম্বার a থাকে এবং তার সাথে যদি আমি এমন একটা জিনিস বা এমন একটা রিয়েল নাম্বার যোগ করি যার কারণে যেই রিয়েল নাম্বারটা আমি নিয়েছিলাম শুধু সেইটাই অবশিষ্ট থাকে, তাহলে সেই বিধিটাকে বলা হবে যে এককের অস্তিত্ব বিধি। যেখানে এই যে এটা পাইলাম, এই এটা হচ্ছে ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ এই যে রেজাল্টের এইটাও কি থাকতেছে, রিয়েল নাম্বারের একটা একক সদস্য হিসেবে থাকতেছে, যার কারণে এটা হচ্ছে এককের অস্তিত্ব বিধি। এবার আমরা একটু খেয়াল করি এ ফর বিপরীতের অস্তিত্ব বিধি। বিপরীতের অস্তিত্ব বিধি, বিপরীতের অস্তিত্ব বিধি। ওকে, তো আশা করি এটা বুঝতে পারতেছেন আপনারা, বিপরীতের অস্তিত্ব বিধি। সেখানে আমরা লিখতে পারি দেয়ার এক্সিস্ট বিপরীত, অর্থাৎ আমরা যদি একটা রিয়েল নাম্বার নেই, সেই রিয়েল নাম্বারটা যে কোনো কিছু হতে পারে, এ বি সি ডি ই যা যে কোনো একটা হতে পারে, এখানে আমরা তার একটা বিপরীত মান নেব। সেক্ষেত্রে বিপরীত যদি আমরা নিতে চাই তাহলে দেয়ার এক্সিস্ট বিপরীত, অর্থাৎ তাহলে ধরুন আমি যদি রিয়েল নাম্বার এ নিতাম তাহলে মাইনাস এ বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যার একটা উপাদান যদি মাইনাস এ হয় বা ঋণাত্মক সংখ্যা হয়, তবে আমরা লিখতে পারি যে, তবে আমরা কি করব, আমরা লিখতে পারি যে মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু 0। অর্থাৎ এই যে বিপরীতের অস্তিত্ব, সেক্ষেত্রে প্লাস আর মাইনাস, কিন্তু দেখুন এখানে প্লাস মাইনাস জিরো আলটিমেটলি আমাদের 0 থাকতেছে। এখন কথা হচ্ছে যে বিপরীতের অস্তিত্ব বিধি এইটাই বলতে চাইতেছে যে আপনার কাছে একটা রিয়েল নাম্বার আছে এবং সেই রিয়েল নাম্বারটিকে আপনি কিভাবে 0 বানাবেন, সেই রিয়েল নাম্বারটিকে সেই রিয়েল নাম্বারটিকে আপনি কিভাবে 0 বানাবেন, সেই রিয়েল নাম্বারটিকে 0 বানাতে হলে অবশ্যই তার বিপরীত সংখ্যা দ্বারা যোগ করতে হবে। তার যেই রিয়েল নাম্বারটা আপনি নেবেন তার বিপরীত সংখ্যা দ্বারা আপনার যোগ করতে হবে, আর সেটি হচ্ছে বিপরীতের অস্তিত্ব বিধি। অর্থাৎ এই যে বিপরীত যে আছে, অর্থাৎ কাজ করে, আমাদের কি করে, এই যোগ বা বিয়োগ বা যে ক্ষেত্রে যে অপারেট বা অপারেশনের সময় যে কাজ করে, সেটা বলতে চাইতেছে যে অর্থাৎ বিপরীত থাকার কারণেই আমাদের যেই রিয়েল নাম্বারটা এ ছিল তার মান 0 করে দিতেছে। ঠিক আছে, এটা ছিল বিপরীতের অস্তিত্ব বিধি, যেখানে এ হচ্ছে এরকম রিয়েল নাম্বার। এখানে আমরা এটা লিখতে পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই। এবার আমরা যদি একটু খেয়াল করি A5 বিনিময় বিধি। আচ্ছা, বিনিময় বিধি কি? বিনিময় বিধি হচ্ছে, আমরা মনে করুন এইখানে একটা হোয়াইট মার্বেল, এখানে একটা ব্ল্যাক মার্বেল। এখন এইটা ধরুন আছে উত্তর দিকে, এটা আছে দক্ষিণ দিকে। এখন দুইটা বাচ্চা কী করলো যে তারা একটা খেলার ছলে বললো যে না, হোয়াইট মার্বেলটা আমার আর ব্ল্যাকটা তো তোমার, তো তুমি একটা কাজ করো, তুমি এই মার্বেল দুটাকে চেঞ্জ করে ব্ল্যাকটাকে উত্তর দিকে রাখো আর হোয়াইটটাকে দক্ষিণ দিকে রাখো। তাহলে আসলে আলটিমেটলি যেদিকেই রাখুক না কেন তার কোনো কি নেই, তার কোনো বড় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ফলাফল বা রেজাল্ট একই থাকতেছে। ওকে, তো এবার একটু আমরা এই ব্যাপারটা খেয়াল করব। বিনিময় বিধিতে আমরা জানি যে যদি আমাদের থাকে কি ফর অল বা সকল রিয়েল নাম্বার এ বি যদি আমি নেই, তারা যদি বাস্তব সংখ্যার উপাদান হয়, ফর অল এ কমা বি বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, যার একই কথা। অর্থাৎ আপনি যদি
2 যোগ 3 নেন, যেই কথা 3 যোগ 2 নেন একই কথা, অর্থাৎ এখানেও 5 হবে, এখানেও 5 হবে, অর্থাৎ এটা সম্ভব। এই জন্য এটাকে বলা হয় বিনিময় বিধি। ওকে, তো এবার আমরা যোগ স্বীকার্য দেখছি, তো আমরা এবার কি করব, গুণ স্বীকার্যটা নিব। তো গুণ স্বীকার্য, গুণন স্বীকার্য। এখন গুণন স্বীকার্যের ক্ষেত্রে আমরা একটু কাজ করব, আশা করি আপনারা এটা খাতায় তুলে নিয়েছেন। তো এবার আমি একটু ক্লিন করে দিই। তাহলে এই যে গুণনের ক্ষেত্রে আমরা কি করব, ফর অল এ কমা বি বিলংস টু রিয়েল নাম্বার হলে তাহলে গুণের ক্ষেত্রে সেম একইভাবে শুধু গুণ হবে। তাহলে আমরা কি করব, এটাকে যদি আমরা এটাকে কি নিব, এ নিব, এ বি বিলংস টু রিয়েল নাম্বার। অর্থাৎ যদি এ কমা বি রিয়েল নাম্বার হয় তাহলে এ গুণ বি ও রিয়েল নাম্বার হবে। অর্থাৎ এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ এবং বি এর গুণফলটাও বাস্তব সংখ্যা হবে। আর সংযোজন বিধিটা কি, তাহলে আমরা সংযোজন বিধিটা এরকম যে এখানে যদি ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার হয় তাহলে এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ বি সি। অর্থাৎ এই 3টা রিয়েল নাম্বারের সাথে 2টা রিয়েল নাম্বার এ আর বি প্রথমে আমরা গুণ করব, তার সাথে সি নাম্বারকে গুণ করব, সি রিয়েল নাম্বারকে গুণ করব, এবং পরবর্তীতে বি আর সি রিয়েল নাম্বারকে গুণ করব, এবং তার সাথে এ কে গুণ আকারে রাখবো। ফলে এইটার রেজাল্ট যা হবে এটার রেজাল্ট একই হবে। এটাই হচ্ছে কি সংযোজন। অর্থাৎ এ এর সাথে বি এর সাথে এ কে সংযোজন করলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে বি এর সাথে সি কে সংযোজন করলাম। ওকে, এককের অস্তিত্ববিধি। তো এককের অস্তিত্ববিধি এইখানে একটু আমরা যোগের ক্ষেত্রে 0 নিয়েছিলাম, কিন্তু এবার গুণের ক্ষেত্রে কি আর 0 নেব? দেখুন তো, আমরা যদি বলি যে যোগের ক্ষেত্রে এককের অস্তিত্ববিধি ছিল যে আমি যেই নাম্বারটা বা রিয়েল নাম্বারটা নিব আমি যদি সেইটাই পাইতে চাই তাহলে আমাকে কি করতে হয়েছিল, 0 যোগ করতে হয়েছিল। কিন্তু আমি যদি গুণের ক্ষেত্রে একটা রিয়েল নাম্বার যদি নেই, সেটা ধরুন এই নিলাম, তাহলে এই এ রিয়েল নাম্বারের জন্য আমি এমন কোন সংখ্যা গুণ করলে আমি এটাই পাবো, তাহলে সেখানে যদি আমি 0 লিখি তাহলে কি এ পাবো? তাহলে এ 0 ইকুয়ালস টু 0, তাহলে এ 0 হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এর সাথে যদি আমি কেবলমাত্র 1 গুণ করতে পারি তাহলেই কেবল এ থাকে। ওকে, তো এখন তাহলে আমরা এককের অস্তিত্ববিধি হিসেবে আমরা যদি এখানে নেই দেয়ার এক্সিস্ট 1 বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ এক যদি রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হয় 1, যেন আমরা কি করতে পারি, 1 ডট এ ইকুয়ালস টু এ ডট 1 ইকুয়ালস টু এ, যেখানে ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বার। অর্থাৎ এটা পরবর্তীতে রিয়েল নাম্বারের একক অস্তিত্ববিধি মেনে চলে, কারণ আমরা দেয়ার এক্সিস্ট 1 দিয়ে গুণ করেছি। অর্থাৎ এ কে এমন একটা রাশি দেওয়া বা এমন একটা রিয়েল নাম্বার দিয়ে গুণ করতে হবে যাতে পরবর্তীতে ওই রেজাল্টটা যেই আমরা এ নিয়েছিলাম এটাই থাকে। ফলে সেখানে দেয়ার এক্সিস্ট হিসাবে 1 নিতে হবে আমাকে। ওকে, এবার বিপরীতের অস্তিত্ববিধি যদি আমি নেই তাহলে কি করতে হবে আমাকে, এখানে বিপরীত রাশি এ টু দি পাওয়ার -1 নিতে হবে। অর্থাৎ দেয়ার এক্সিস্ট এ টু দি পাওয়ার -1 বিলংস টু রিয়েল নাম্বার। যদি এ টু দি পাওয়ার -1 রিয়েল নাম্বার হয়, কীভাবে এটা রিয়েল নাম্বার হয় একটু খেয়াল করুন। এ টু দি পাওয়ার -1 আসলে আলটিমেটলি 1/a। আমরা যদি একটা রিয়েল নাম্বার এ নিতাম তাহলে তার বিপরীত জিনিসটা কি হতো, 1/a হতো। আমরা কিন্তু গুণের ক্ষেত্রে করতেছি। ওকে, সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে এখন আমরা যদি এইটার সাথে এ গুণ করি তাহলে এ কাটা যায়, আলটিমেটলি 1 থেকে যায়। ওকে, এখন এখানে আমরা একটু একটা এক্সট্রা কিছু অ্যাড করতে হবে আমাদের, এ নট ইজ ইকুয়াল টু 0। সরি, এটা কিন্তু আবার এর মানটা কিন্তু আবার 0 হওয়া যাবে না, তাহলে আবার আরেকটা ভেজাল হয়ে যাবে। তো আমরা ওইদিকে যাব না, আমরা শুধু এটা করবো যে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স 1 বিলংস টু রিয়েল নাম্বার হলে এবং এ যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়
তাহলে আমরা কি করতে পারি, যেন হয় যেন যেন a ইনভার্স 1 ইন্টু a ইকুয়ালস টু a ইন্টু a ইনভার্স 1 ইকুয়ালস টু 1। ওকে, এবং এই যে এখানে যে ওয়ানটা অবশ্যই কি রিয়েল নাম্বার। ফলে আমরা এই বিপরীতের অস্তিত্ববিদদেরও দেখলাম। এটা কিন্তু আমি একটু আগে দেখাইছি যে a ইন্টু a টু দি পাওয়ার ইনভার্স মানে 1/a, ফলে 1 থাকে কি 1 কাটাকাটি যায়, আমি 1 লিখে দিচ্ছি। ওকে, এবার বিনিময় বিধি। তো বিনিময় বিধিটা আসলে সেম, শুধু গুণের ক্ষেত্রে কাজ করবে। বিনিময় বিধি যদি ফর অল a b বিলংস টু রিয়েল নাম্বার হয়, তাহলে a গুণ b, চাইলে একটা ডট দিতে পারেন অথবা নাও দিতে পারেন, ইকুয়ালস টু b গুণ c। অর্থাৎ আমরা কি করব, সরি এখানে c হবে না, এখানে হবে a। অর্থাৎ প্রথমে a নিব, পরে b নিব, পরে b নিব, পরে a নিব। অর্থাৎ যদি ব্যাপারটা এরকম হয় 3 গুণ 2 ইকুয়ালস টু 2 গুণ 3 ইকুয়ালস টু 3 গুণ 2, এইটার রেজাল্ট উভয় পাশে সেমই হবে। অর্থাৎ আপনার সংখ্যা সামনে পিছে করলেও কোনো কিছু আসে যায় না, গুণের ক্ষেত্রে রেজাল্ট সেমই আসে। তো আশা করি আপনারা এই যে গুণনের স্বীকার্য সেটা বুঝতে পারছেন। তো এখন আমরা একটু কাজ করব, আমরা যেই অর্ডার এক্সিওম বা বাস্তব সংখ্যার যে ক্রম স্বীকার্য সেটা একটু দেখব। তো আসুন আমরা একটু ক্রম স্বীকার্যটা দেখে নিই। ক্রম স্বীকার্যটা হচ্ছে আমার যেই রিয়েল নাম্বারগুলো তারা কি ক্রম মেনে চলে, তাদের যেই অর্ডার বা ক্রম, সরি আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিই, দুঃখিত। তো ক্রম স্বীকার্য, বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য। দেখুন, বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্যের মধ্যে আমরা একটা কাজ করব যে অর্ডার 1 এক নম্বর অর্ডারের জন্য। তো আমরা যে একটু আগে যে গুণনের ক্ষেত্রে আমরা স্বীকার্যগুলো দেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু এইখানে আমরা যোগের ক্ষেত্রে a নিয়েছিলাম, আর গুণনের ক্ষেত্রে অবশ্যই এর জায়গায় আপনারা কি করবেন, m1 m2 ডট 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 এভাবে বসায় নেবেন। ওকে, তো আশা করি এটা আপনাদের কোনো মেজর প্রবলেম করবে না। দেখুন এবার তাহলে অর্ডার 1 যদি আমি নেই, তাহলে আমরা কি করতে পারি যে ফর অল a b বিলংস টু রিয়েল নাম্বার, অর্থাৎ মনে করুন আমার কাছে দুইটা রিয়েল নাম্বার আছে, বা আপনার কাছে দুইটা রিয়েল নাম্বার, একটা হচ্ছে a এবং একটা b। আচ্ছা বলেন তো, দুইটা রিয়েল নাম্বার যদি দুইটা ভিন্ন হয়, অর্থাৎ দুইটা তো আলাদা, অবশ্যই একটা a এক মান আর b এর আর একটা ভিন্ন মান, তাহলে দুইটা অবশ্যই কি কি কন্ডিশনে থাকতে পারে আপনি একটু চিন্তা করুন। অবশ্যই a বড় হতে পারে b এর থেকে, আবার b ও এর থেকে বড় হতে পারে, অথবা দুইজন কি হতে পারে, আবার সমানও তো হতে পারে। অর্থাৎ আমাদের তো কন্ডিশন এই যে a আর b দুইটা সংখ্যা যদি আমি নেই রিয়েল নাম্বারের, তারা সেম এরকম হতে পারে। তো এই তিনটা কন্ডিশনই আমরা কি করব, উপরে লিখে দেব। যদি ফর অল a, b বিলংস টু রিয়েল নাম্বার হয়, তাহলে আমরা লিখতে পারি যে হয় তবে আমরা কি লিখব যে a গ্রেটার দেন b বা a ইকুয়ালস টু b বা a লেস দেন b, অর্থাৎ এই তিনটা সম্পর্কের মধ্যে থাকতে পারে। এবার অর্ডার 2, 2 নম্বর অর্ডারের জন্য আমরা লিখতে পারি যদি ফর অল a b c তিনটা হয় আর তারা যদি রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হয়, তবে তাদের ক্ষেত্রে কি করা যায় দেখুন, আমরা হয় আচ্ছা, এবং আমরা যদি একটা কাজ করি, এবং a b c এই তিনটার সাথে আমি যদি একটু সম্পর্ক করি, আমি যদি ধরি a যদি b এর থেকে বড় হয় এবং bটা যদি c এর থেকে বড় হয় তবে আমরা এখন কি লিখতে পারি, আমি বললাম যে b এর থেকে এটা বড় এবং c এর থেকে b বড়, তাহলে দেখুন তো ব্যাপারটা কি হয়, তাহলে c সবচেয়ে ছোট না, তাহলে c যদি সবচেয়ে ছোট হয়, তাহলে c কি কখনো b এর থেকে বড় হইতে পারবো, যেখানে b এর থেকে a অলরেডি বড় আছে।
আবার সিটাও কিন্তু বিটাও কিন্তু সি এর থেকে বড় আছে, তাহলে বিটা কিন্তু সি এর থেকে বড় আছে, তাহলে সি কি কখনো এর চেয়ে বড় হবে? অবশ্যই ছোট হবে, কারণ সি যদি বি এর থেকেই ছোট হয় আর বি যদি এর থেকেই ছোট হয়, তাহলে সি আর এর সম্পর্ক হবে অবশ্যই এ বড়, তাহলে এ গ্রেটার দেন সি। এটা হচ্ছে অর্ডার 2। অর্ডার 3, যদি ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার হয়, তবে যদি এই তিনটা যদি রিয়েল নাম্বার হয়, তবে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি না যে এ প্লাস সি বিলংস টু সরি, এখানে একটু কাজ করে নিই, এত হয় এবং এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন 0, যদি এইটা হয় মনে করুন, আচ্ছা এইটুকু এনাফ। যদি ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার হয় এবং এটা যদি বি এর থেকে বড় হয়, তাহলে আমরা এই তিনটা রিয়েল নাম্বারের জন্য আমরা কি লিখতে পারি? হয় এবং এত হয়, তবে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এ প্লাস সি গ্রেটার দেন বি প্লাস সি, অর্থাৎ এই যে সম্পর্কটা, এটার সাথে প্লাস সি, এটার সাথে প্লাস সি রেখে দিল, তাদের যে যোগফল সেটাও সেম এই ফর্মুলা অনুযায়ী থাকবে, অর্থাৎ এর সাথে যে সি এর যোগফলের যে রাশিটা, যে রিয়েল নাম্বারটা, সেটা অবশ্যই বি এর সাথে সি এর যোগফলের চেয়ে সমান হবে। আচ্ছা, অর্ডার নাম্বার 4, যদি ফর অল এ বি সি বিলংস টু রিয়েল নাম্বার হয় এবং এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন 0, অর্থাৎ এটা যদি বি এর চেয়ে বড় হয় কিন্তু সিটা অবশ্যই 0 থেকে বড় হইতে হইব, এইখানে একটা এক্সট্রা শর্ত আছে। তাহলে বা তবে আমরা কি লিখতে পারি? তবে আমরা লিখতে পারি যে এ বি গ্রেটার দেন বিসি, সরি এখানে বি না, এটা সি হবে, এসি গ্রেটার দেন বিসি হবে। অর্থাৎ এই যে ব্যাপারটা, এইটাই বলতে চাইতেছে যে এ আর বি যদি বড় হয় এবং সি যদি আরেকটা রিয়েল নাম্বার হয়, মনে করেন এ আর বি, তাহলে এ যদি বড় হয় তাহলে এ এর মান 3 ধরি আমি এবং বি এর মান যেহেতু 2 ধরি এবং তাদের সাথে সি গুণ করলে সি অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। সি এর মান যদি 2 হয়, ধরুন 3 × 2 গ্রেটার দেন 2 × 2, তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে 4, অবশ্যই কি থাকতেছে? এই পাশের মানটা বড় থাকতেছে, ফলে এইটাও কি এসির দিকেই বড় চিহ্ন আমরা দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টালের যেই প্রথম লেকচারটি, সেই লেকচারটি আমরা দেখলাম এবং আশা করি আপনারা যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা বুঝতে পারেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশন আছে, আপনারা সেখানে কমেন্টে জানাবেন যে কোথাও যদি সমস্যা হয়। তো আমি চেষ্টা করেছি খুব সহজেই আপনাদেরকে একটু বোঝানোর জন্য, তারপরও অনেকের সমস্যা থেকেই যেতে পারে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে, একটা নতুন কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে সাহায্য করে। তো ফলে আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আমাদের চ্যানেলটা খুবই ছোট, কিন্তু আমরা চাই এই চ্যানেলটা যাতে বড় হয়। বাংলাদেশের এরকম বিএসসি রিলেটেড কোনো অনার্স লেভেলের কোনো একটা ভালো চ্যানেল আমি পাই নাই, সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলটা পেয়েছেন, আপনারা অবশ্যই চান যে এই চ্যানেলটা উপরের দিকে যায়, সেই সাপোর্টটা আমাকে দিবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নেব, এবং পরবর্তীতে আমরা এই ফান্ডামেন্টালের আমরা কি করব, যে থিওরেমগুলো আছে এবং এক্সাম্পলগুলো আছে সেগুলো আমরা দেখব, এবং আস্তে আস্তে এই অধ্যায়টা আমরা 4-5টা যতটা লেকচার লাগে আমরা কভার করব, দেন আমরা অন্য চ্যাপ্টারে মুভ করব। তো আমাদের এখানে কি করব, আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টারগুলো শেষ করে যাব, যাতে কোনো হিজিবিজি বা একটা এলোমেলো অবস্থার সৃষ্টি না হয়।
যেন যে কোনো একটা স্টুডেন্ট সে যাতে পুরো অধ্যায়টা পার্ট বাই পার্ট লেকচার 1 থেকে নিচের দিকে যে সুন্দর করে শেষ করতে পারে। তো আজকে আর নয়, আগামীকাল আপনাদের বা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ সাবস্ক্রাইব করবেন এটা আমি বলি না কেন সহজে, কারণ একটা বিএসসি স্টুডেন্ট সে অবশ্যই এইটুক জানে যে আমার কোন চ্যানেলটা দরকার আছে। তো সেই দরকার বা প্রয়োজনের জায়গা থেকে সে নিজেই উপলব্ধি করবে, তাই আমি এটা বলি না। তারপরও বললাম, কারণ আমাদের যদি একটা সাবস্ক্রাইবার প্রতিদিন একটা করে সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমার অনুপ্রেরণা লাগে যে না, বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমাকে কিছু দেওয়ার আছে। তো আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বলবো যে ভালো থাকেন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।